স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। আমাদের মাধ্যমিকের তোমাদের স্টুডেন্টদের জন্য আমরা যে এই সিরিজটা বার করছি ওয়ান শটের ভৌতবিজ্ঞান বিষয়ের উপরে, প্রত্যেকটা চ্যাপ্টারই আমরা আস্তে আস্তে করছি। তোমরা হয়তো এতক্ষণে অনেকগুলো চ্যাপ্টার দেখেও নিয়েছো, বা কেউ কেউ হয়তো পরীক্ষার আগের দিন এই ভিডিওটা দেখছো। ঠিক আছে, তো কারোর যদি যে পরীক্ষার আগের দিন দেখছো তার জন্য বলি, তোমার যদি মনে হয় যে আরো কিছু চ্যাপ্টার দেখার দরকার, এই প্লে লিস্টে আমাদের সব চ্যাপ্টারই দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। চট করে একটু রিভিশন হয়ে যাবে। তো এই যে সিরিজটা আমরা চালাচ্ছি, সেই সিরিজটার আজকে নেক্সট ভিডিও। আজকে আমি পড়াবো তোমাদের পর্যায় সারণী, অর্থাৎ মৌলের ধর্মের পর্যাবৃত্ততা, পিরিয়ডিক টেবিল। এই যে চ্যাপ্টারটা আছে সেইটা নিয়ে আজকে একটা ব্রিফ বা সংক্ষিপ্ত আলোচনা করে সেখান থেকে কি কি সাজেস্টিভ বা মাধ্যমিক 2025-এর জন্য কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট, কি কি তোমরা পেতে পারো, হয়তো কিছু কিছু কমনও পেয়ে যেতে পারো, সেই সমস্ত প্রশ্ন আমরা তারপরে আলোচনা করব। চলো দেখে নিই। চলো আমরা আমাদের পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা ডিভিশন, সেটা আমরা একটু চট করে দেখে নিই। ঠিক আছে, তো পর্যায় সারণী মানে আমরা জানি কতগুলো একটা টেবিল মতো থাকবে, সেখানে কতগুলো মৌল নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে রাখা থাকবে। ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে সবাই দেখে এসেছি, তোমরাও জানো। তো এই পর্যায় সারণীর ক্ষেত্রে প্রথমে আমাকে 3টে সূত্র বা 4টে সূত্র একটু বলে নিতে হবে। ঠিক আছে, এই সূত্রগুলো গুরুত্বপূর্ণ, তো তোমাদেরও একটু শুনে নেওয়া দরকার। একটা হচ্ছে ডোবনিয়ারের ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্রে ডোবেনিয়ার কি বলছে? ডোবেরিনার কি বলছে? ডোবেরিনার বলছে রাসায়নিক ধর্মের মিল আছে, রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুই মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান হয়। ঠিক আছে, এটা বলছে আমাদের ডোবেরিনার। ঠিক আছে, অর্থাৎ ডোবেরিনার কি বলছে, যে আমরা যদি রাসায়নিক ধর্মের মিল আছে তিনটে, ধরো এমন তিনটে মৌল নিলাম যাদের রাসায়নিক ধর্মের মিল আছে, তাদেরকে যদি তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজাই, পারমাণবিক গুরুত্বটাই পারমাণবিক ভর হিসাবে তুমি ধরতে পারো। তো পারমাণবিক ভর বা গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজাই মানে ছোট থেকে বড় হিসাবে যদি সাজাই, তাহলে মাঝখানে যে মৌলটা থাকবে সেইটা প্রথমটা আর শেষের মৌলটার গড়ের সমান হবে। একটা এক্সাম্পল দেখে নি, ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো এখানে লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব আমরা জানি 7, সোডিয়ামের হচ্ছে 23, পটাশিয়ামের হচ্ছে 39। তাহলে এবার দেখো এই তিনটাকে যদি আমরা সাজাই, সেক্ষেত্রে আমরা যদি মাঝেরটা কার সমান হবে, এইটা আর এইটার গড়ের সমান, তাহলে 7 আর 39-এর গড় বার করো, ভাগ 2। গড় কি করে বার করে? টোটাল নাম্বার বাই কটা নাম্বার। তাহলে 7 আর 39 যোগ করলে কত হয়? 46 ভাগ 2, এটা কত আসলো? 23। দেখো এটা সোডিয়ামের সমান। এটা যেমন একেবারে মিলে গেল, অনেকগুলো আছে যে একেবারে ডাইরেক্ট মিলবে না, হয়তো 22 পয়েন্ট সামথিং এলো বা 24 কিছু একটা এলো, তো ওই জন্য গড়ের প্রায় সমান কথাটা বলা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্র। আচ্ছা, এইবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র।
অষ্টক সূত্র। নিউল্যান্ড অষ্টক সূত্রে কি বলছে? বলছে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে, পারমাণবিক ভর অনুসারে সাজালে একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলে তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। ঠিক আছে, এটা বলছে নিউল্যান্ড। পরবর্তী অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। যেমন ধরো যদি আমি লিখি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এটার নিচেই কি থাকে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তাহলে দেখো, আমরা যদি লিথিয়াম থেকে স্টার্ট করি তাহলে পরবর্তী অষ্টম মৌল কোনটা? 1 2 3 4 5 6, এটাকে গুনতে হবে 1 2 3 4 5 6 7 8। এই সোডিয়ামটা হচ্ছে অষ্টম মৌল। তার মানে লিথিয়াম আর সোডিয়ামের ধর্মের মিল থাকবে। এবার ধরো অন্য কোনো একটা থেকে চলো, কার্বন থেকে শুরু করলাম, তাহলে কার্বন থেকে পরবর্তী অষ্টম মৌল কোনটা? 1 2 3 4 5 6 7 8, সিলিকন। তো এই দুটোর ধর্মের মিল থাকবে। এরকম প্রত্যেকটাই যেখান থেকে আমরা শুরু করব তার অষ্টম মৌলে গিয়ে আমি ধর্মের আবার রিপিটেশনটা পাবো, পুনরাবৃত্তিটা পাবো। পুনরাবৃত্তি মানে আবার একই জিনিস ঘুরে ফিরে আসছে। ঠিক আছে, একই জিনিস ঘুরে ফিরে আসছে। বেশ, এরপরে আমরা দেখব মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফ কি বলছে? মেন্ডেলিফ বলছে মৌলের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এটা বলছে মেন্ডেলিফ। তাহলে মেন্ডেলিফ কি বলেছে? যে যতগুলো মৌল থাকবে আমাদের একটা টেবিলে, সেখানে তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে তাদের ভৌত আর রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মানে একটা পর্যায়ের পরে আবার পুনরাবৃত্তি বা রিপিটেশনটা আবার ঘুরে ফিরে ওই একই জিনিসটাই আসে। তো মেন্ডেলিফের পর্যায় সারণী যেটা মেন্ডেলিফ বানিয়েছিল, সেখানে যে জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হয় যে পর্যায় কটা ছিল? পর্যায় 7টা পর্যায় ছিল। সেখানে শ্রেণী কটি ছিল? সেখানে শ্রেণী 8টি ছিল। তাহলে 7টা পর্যায় 7 আর 8টি শ্রেণী ছিল 7 8। ঠিক আছে, 7টি পর্যায় আর 8টি শ্রেণী ছিল। এবার এই 8টি শ্রেণীর মধ্যে 1 থেকে 7 নম্বর শ্রেণীর প্রত্যেকটায় আবার এ বি করে দুটো পার্টিশন ছিল। ঠিক আছে, এটা একটু মনে রেখো। এইবারে তো পরবর্তীকালে কিছু সমস্যা দেখা দেওয়ার জন্য তখন পারমাণবিক ভর নিয়ে যেহেতু আমরা বা গুরুত্ব নিয়ে মেন্ডেলিফ বলেছিল, তো কিছু কিছু আরো নতুন মৌল আবিষ্কার হতে শুরু করলো। সেই মৌলগুলো আবিষ্কার হওয়ার ফলে যখন দেখছি মেন্ডেলিফের পর্যায় সারণীর মধ্যে আর বসানো যাচ্ছে না,
তখন একটা আধুনিক পর্যায় সারণী বানানোর প্রয়োজনটা হয়ে পড়লো। তখন বিজ্ঞানী মোজলে একটি আধুনিক পর্যায় সারণীর ছক তৈরি করলো। সেখানে তিনি কি বললেন, সেখানে তিনি এই পুরো জিনিসটাই রাখলেন, শুধুমাত্র পারমাণবিক গুরুত্বটাকে পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে রিপ্লেস করে দিলেন। পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে, যেটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, যেটা কোনো একটা মৌলের এই নিচটা এখানটা লিখো আমরা, ঠিক আছে। তো সেই পারমাণবিক সংখ্যা দিয়ে রিপ্লেস করে দিল। পারমাণবিক সংখ্যাটা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা যখন সে প্রসম অবস্থায় আছে, তাই তো। তো এই পারমাণবিক সংখ্যা দিয়ে রিপ্লেস করে দিল কে? মোজলে। তখন আমাদের কি হলো? আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীর আবার গল্পগুলো বদলে গেল। কিরকম বদলে গেল বলছি। তো তাহলে আধুনিক পর্যায় সূত্রটা কি দাঁড়ালো? আধুনিক পর্যায় সূত্র দাঁড়ালো মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। একই কনসেপ্ট, খালি পারমাণবিক ভরের থেকে পারমাণবিক সংখ্যাটা বেশি মোর কারেক্ট হয়ে গেল, বিষয়টা আরো সঠিক হয়ে গেল। ওই জন্য এটাকে আমরা সায়েন্টিস্টরা তখন রিপ্লেস করেছিল। ওকে, আচ্ছা, এইবারে এই আধুনিক পর্যায় সারণীতে পর্যায় কতগুলো আছে? এখানেও পর্যায় 7টি আছে, কিন্তু এখানে এই যে শ্রেণীগুলো মেন্ডেলিভ ওই 1 থেকে 7 এ বি করে আর একটা এক্সট্রা করে রেখেছিল, তো এইখানে শ্রেণীগুলোকে 18টা শ্রেণী করা হয়েছে, 1 থেকে 18। তাহলে এখানে শ্রেণী 18টা আছে, পর্যায় 7টা আছে, ঠিক আছে। আচ্ছা, পর্যায় মোটামুটি আমি তাও একটু বলে দিই। ধরো পর্যায় শ্রেণী কি এগুলো একটু বলে দিই। ধরো পর্যায় সারণীটা একটু ছোট করে আমি লিখি। মানে ভুল লিখেছি, সরি। সি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, মানে ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে। এইটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, আধুনিক পর্যায় সারণীর কথা বলছি। এটা হচ্ছে শ্রেণী, এইগুলোকে বলে শ্রেণী, ঠিক আছে। এইটা 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 এগুলো হচ্ছে একটা শ্রেণী, আর এইগুলো হচ্ছে এক একটা পর্যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে এক একটা পর্যায়, এগুলো হচ্ছে মানে উল্লম্ব ভাবে যেগুলো আছে সেগুলোকে আমরা শ্রেণী বলি, আর অনুভূমিক ভাবে যেগুলো আছে বা ভার্টিক্যালি যেগুলো আছে, সরি হরাইজন্টালি যেগুলো আছে সেগুলোকে আমরা পর্যায় বলি, ঠিক আছে। তো এইটা 1 নম্বর শ্রেণী, এটা 2। এটা কিন্তু 3 নম্বর শ্রেণী নয়, এইখানে পার্টিশন আছে। এইখানে 3 থেকে 10 নম্বর শ্রেণী অবধি আছে, সরি 3 থেকে 12 নম্বর শ্রেণী অবধি আছে। এই শ্রেণীটা হচ্ছে 13, এটা 14, এটা 15, এটা 16, এটা 17, এটা 18, বা এটাকে 0 শ্রেণীও বলা হয়, ঠিক আছে। আধুনিক পর্যায় সারণী, এটা কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণী অনুযায়ী নয়। এই 3 থেকে 12 কি আছে সেটা আমি পরে আসছি, ঠিক আছে। এরপরে আরো বিভিন্ন মৌলগুলো আছে, আমি একটা ডেমো, একটা ছোট্ট করে পর্যায় সারণীটা দেখালাম যে কিরকম দেখতে হয়, কাকে পর্যায় বলে, কাকে শ্রেণী বলে। তাহলে প্রথম পর্যায়ে কি আছে? প্রথম পর্যায়ে হাইড্রোজেন আছে আর হিলিয়াম আছে। দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তাহলে প্রথম পর্যায়ে 2টো মৌল, দ্বিতীয় পর্যায়ে 8টা মৌল, তৃতীয় পর্যায়েও 8টা মৌল। কিন্তু এই চতুর্থ পর্যায় থেকে এইখানে মৌলগুলো ভরা শুরু হয়। তাহলে এখানে 3 থেকে 12 মানে এখানে 10টা মৌল থাকবে, প্লাস আরো এখানে 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 8টা, মানে 10 আর 8-এ 18টা মৌল। পরবর্তী পর্যায়ে যাবে 36টা মৌল, এভাবে মৌলের সংখ্যা বাড়তে থাকবে, ঠিক আছে। না, এইটাতেও 18টা থাকবে, সরি, এরপরে 32টায় চলে যাবে। এইভাবে পর্যায় বরাবর মৌলের সংখ্যা বাড়তে থাকবে। তো এই গেল একটা পর্যায় সারণীর ছোট্ট একটা ডেমো। এইবারে তোমরা একটা জিনিস করে এসছো, মনে করে দেখো তোমরা
ইলেকট্রন বিন্যাস কিন্তু প্রত্যেকটা পরমাণু শিখেছিলে। অন্তত 1 থেকে 20 অব্দি যাদের পারমাণবিক সংখ্যা তাদের ইলেকট্রন বিন্যাস জানো। এইবারে এই প্রত্যেকটা গ্রুপে একই ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলদেরকেই রাখা হয়েছে। কেন? তার কারণ একই ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলরা থাকলে তবেই তাদের ধর্মগুলোও একই হবে। এই যে বলছে ধর্মের পর্যাবৃত্তি হবে, মানে একই ধর্ম ফিরে ফিরে আসবে। তাহলে আমরা একটু চেক করে দেখি, ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের হচ্ছে 19। তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 3 মানে 2,1। সোডিয়ামের কি হবে? সোডিয়াম 11 মানে 2,8,1, জানি আমরা 8টা হয়। আচ্ছা, পটাশিয়ামের কি হবে? 19, তার মানে 2,8,8,1। তাহলে দেখো এদের তিনজনেরই শেষে একটা করে ইলেকট্রন আছে শেষ কক্ষে, তাই এদের ধর্মগুলো প্রায় একই রকমেরই হয়। এবার যেহেতু ধর্মগুলো একই রকমের হয়, ওই জন্য আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট অন্তর পরপর বা একটা নির্দিষ্ট পর্যায় পরপর এই ধর্মগুলোর পুনরাবৃত্তি ঘটে ভৌত আর রাসায়নিক। এইখান থেকেই ওই আমাদের সূত্রটা কিন্তু এসছে। কনসেপ্টটা এটাই। তুমি যে কোনো মিলিয়ে দেখতে পারো, ধরো ফ্লোরিন ক্লোরিন মিলিয়ে দেখো বা অক্সিজেন সালফার মিলিয়ে দেখো, একই জিনিস আসবে। ঠিক আছে, ধরো ফ্লোরিনেরটাই দেখো, এটা 9, এটা হচ্ছে 17। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত হবে? 2,8, সরি 2,7। ক্লোরিনের কত হবে? 2,8,7। যোগ করে দেখো 17ই হচ্ছে। তাহলে দুটো শেষেই 7টা করে ইলেকট্রন। প্রত্যেকটা শ্রেণীর, একটা শ্রেণীর যে কটা মৌল থাকবে সবারই ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষে একই সংখ্যার ইলেকট্রন থাকবে। এটাই হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার? বেশ। আচ্ছা, এই পর্যায় সারণীতে এবারে হাইড্রোজেনের এই যে অবস্থান, এটাকে গ্রুপ 1-এও রাখা যায়, আবার এই গ্রুপ 17-এও রাখা যায়। হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটা ঘোটালা আছে। কিরকম ঘোটালা? হাইড্রোজেনের দেখা গেছে হাইড্রোজেনের পারমাণবিক মানে ইলেকট্রন বিন্যাস এক, যেহেতু একটা ইলেকট্রন আছে তাই এদের সাথে ইলেকট্রন বিন্যাসটা মেলে। আবার হাইড্রোজেনের কিছু ধর্ম এই গ্রুপের ধর্মের সাথে মেলে, তাই হাইড্রোজেনকে এখানেও রাখা যায়, হাইড্রোজেনকে এখানেও রাখা যায়, কিন্তু যেহেতু স্টার্টিং হিসাবে এখানেই রাখা হয়েছে। ঠিক আছে, তো দুটো জায়গাতেই রাখার পেছনে লজিক একইভাবে আছে, কাজেই ওইটা তোমরা বই থেকে পড়বে, দেখবে ওখানে লেখা আছে কোথায় কি লজিক আছে। আচ্ছা, এইবার আমি একটু মৌলগুলোকে পরিচয় করাই। এই যে এই গ্রুপের যে মৌলগুলো আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই যে গ্রুপ 1-এ, যে গ্রুপ 1 বা এটাকে গ্রুপ 1A বলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে, এই গ্রুপে যে মৌলগুলো আছে এদেরকে আমরা বলি 1 বা গ্রুপ শ্রেণী 1 শ্রেণী। এই গ্রুপে যে মৌলগুলো আছে এদেরকে আমরা বলি ক্ষার ধাতু। ঠিক আছে, ক্ষার ধাতু মানে এরা ক্ষারীয় প্রকৃতির অক্সাইড তৈরি করে, ক্ষারীয় প্রকৃতির ক্ষার তৈরি করে, যেটা আমরা জানি। যারা সোডিয়াম, সোডিয়াম দিয়ে কি তৈরি হয় আমার? সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। পটাশিয়াম দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এগুলো ক্ষার না? ক্ষার তো। তাহলে এই জন্য এদেরকে ক্ষার ধাতু বলে। এই যে গ্রুপ 2-এ যারা আছে, শ্রেণী 2-এ যারা আছে, তাদেরকে বলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এদেরকে বলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে। আচ্ছা, গ্রুপ 17-তে যারা আছে, 17-তে যারা আছে তাদেরকে বলে হ্যালোজেন। যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলে হ্যালোজেন। ওকে। আচ্ছা, গ্রুপ 18, শ্রেণী 18 বা 0 শ্রেণীতে যারা আছে তাদেরকে বলে নিষ্ক্রিয় মৌল বা ইংরেজিতে বলে নোবেল গ্যাস। ঠিক আছে, নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস, যেমন হচ্ছে ওই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, পরবর্তীকালে আসবে ক্রিপ্টন। ঠিক আছে, এদেরকে নিষ্ক্রিয় গ্যাস কেন বলে? তার কারণ এদের যদি ইলেকট্রন বিন্যাসটা করো, তাহলে প্রথমে দেখো হিলিয়ামের 2, নিয়নের হচ্ছে 2,8, আর্গনের হচ্ছে 2,8,8। এভাবে প্রত্যেকেরই শেষের অষ্টকটা পূর্ণ থাকে। অষ্টক পূর্ণ মানে শেষ কক্ষে 8খানা করে ইলেকট্রন থাকে, এটাকেই বলে অষ্টক পূর্ণ। যেহেতু অষ্টক পূর্ণ থাকে তাই এরা খুব স্টেবল হয়, এরা খুব স্থায়ী হয়। যারা খুব স্থায়ী হয় তারা বেশি রিঅ্যাক্টিভ হয় না, মানে তারা বেশি বিক্রিয়া করতে চায় না, তাই এদেরকে নিষ্ক্রিয় বলে, এরা সক্রিয় হয় না। তাই বোঝা গেল? বেশ। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সন্ধিগত মৌল।
সন্ধিগত মৌল কাদের বলে? সন্ধিগত মৌল এইবারেই আমি আসবো, এই যে আমি বললাম 3 থেকে 12 এই শ্রেণীতে যারা থাকে, এইখান থেকে 4 নম্বর পর্যায় থেকে শুরু হয়, 10টা করে মৌল থাকে, এদেরকে বলে সন্ধিগত মৌল। এই যেমন 4 নম্বর পর্যায়ে যে কোথা থেকে শুরু হয়, স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এটা হচ্ছে 4 নম্বর পর্যায়ে সন্ধিগত মৌল। 5 নম্বর পর্যায়ে আছে, 6 নম্বর পর্যায়ে আছে, সমস্ত পর্যায়ে এরপরে সন্ধিগত মৌলকে দেখা মেলে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি পিরিয়ডিক টেবিলের একটা মানে ওভারঅল একটা ইমেজ, ওভারঅল একটা ছবি। তোমাদের আশা করি জিনিসগুলো একটু রিভিশন হয়ে গেল। এইবারে আমি যেটায় আসবো, যেটা তোমাদের এই চ্যাপ্টারের জন্য বেশি করে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন ধর্ম আছে, যে কটা ধর্ম আমাদের সিলেবাসে আছে, সেইগুলো পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর কি করে বদল হচ্ছে। প্রথম আমাদের ধর্ম হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধে কি হয়, যখন তুমি, আচ্ছা পর্যায় আমরা এগুলোকে জানি, এই যে এগুলো হচ্ছে পর্যায়, আর শ্রেণী কোনটা, এইটা, এগুলো হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে পর্যায় আর এটা হচ্ছে শ্রেণী। তার মানে পর্যায় বরাবর আমরা বাম দিক থেকে ডান দিকে যেতে পারবো, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামতে পারবো। ওকে, ধর্মটা হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ, সরি পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, মানে কমে যায়। পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় বা কমে যায়। আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে, উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ঠিক আছে, কেন বৃদ্ধি পায়, কেন হ্রাস পায়, সেটা আমি বলে দিচ্ছি। এক্সপ্লানেশন বা ব্যাখ্যা তোমাদের পরীক্ষায় আসে না, হয়তো তোমাদের বইতেও নেই, কিন্তু তোমরা যাদের কাছে পড়েছো তারা হয়তো তোমাদেরকে বলেছে। তো বাম দিক থেকে ডান দিকে আমি যখন যাব একটা পর্যায় বরাবর, ধরো সাপোজ একটা পর্যায়ে আমি লিখি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এটা একটা পর্যায়, দ্বিতীয় পর্যায়, এটা আমরা জানি। তো ধরো যত আমরা বাদিক থেকে ডান দিকে যাব, এদের প্রত্যেকেরই কিন্তু কক্ষ সংখ্যা একই। ঠিক আছে, ধরো আমি দুটো একটা এক্সাম্পল নিচ্ছি, বেরিলিয়াম আর কার্বন। ঠিক আছে, তো বেরিলিয়ামের এটা ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে 4টে প্রোটন আছে, নিউট্রন কটা আছে এখন আর দরকার নেই, প্রোটন আর ইলেকট্রন দিয়ে আমরা দেখবো। 4টে, ধরো পি দিয়ে আমি প্রোটন লিখছি। ঠিক আছে, 4টে প্রোটন আছে, আর এখানে 1, 2, 3, 4টে ইলেকট্রন আছে। কার্বনের দেখো, কার্বনেরও কিন্তু দুটোই কক্ষ। ঠিক আছে, কার্বনেরও দুটোই কক্ষ, এখানে 6টা প্রোটন আছে আর এখানে কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। ঠিক আছে, এইবারে দুজনেরই দুটো করেই কক্ষ। দুজন কেন, একই পর্যায়ে থাকা সবকটা মৌলের একই সংখ্যক কক্ষক থাকে, তবেই ওরা একই পর্যায়ে আছে, না হলে অন্য গ্রুপে অন্য পর্যায়ে চলে যেত। ঠিক আছে, তো এইবারে আমি বেরিলিয়াম আর কার্বনের যদি তুলনা করি, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো এই দ্বিতীয় যে কক্ষকটা আছে আর এখানে যে দ্বিতীয় কক্ষকটা আছে, কেন্দ্র থেকে এইটার দূরত্বটাই হচ্ছে আমার পারমাণবিক ব্যাসার্ধ, তাই না? এইবারে এই কক্ষকে কে আছে, কক্ষকে আমার ইলেকট্রন আছে, কক্ষকে ইলেকট্রন আছে। ইলেকট্রনের চার্জ কি, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, বা বাংলায় বললে ঋণাত্মক, মাইনাস চার্জ। আর প্রোটনের চার্জ কি, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, মানে প্লাস চার্জ। তার মানে এই নিউক্লিয়াসটা কক্ষকগুলোকে কি করবে, নিজের দিকে টানবে, কারণ নিজে পজিটিভ চার্জ, ওখানে নেগেটিভ চার্জ ঘুরছে, অপোজিট চার্জ নিজেদেরকে আকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ নিজেদেরকে আকর্ষণ করে বা আধান, আর একই ধর্মী আধান নিজেদেরকে বিকর্ষণ করে, এটা আমরা জানি। তো এই নিউক্লিয়াস কি করবে, এই কক্ষটাকে নিজের দিকে টানবে, এই নিউক্লিয়াসটাও এই কক্ষটাকে নিজের দিকে টানবে।
তাহলে এইবার তুমি আমাকে বলো, একই কক্ষকে 4টে প্রোটন একবার টানছে আর একবার 6টা প্রোটন টানছে, কে ভালো টানতে পারবে? অবশ্যই 6টা প্রোটন টানতে পারবে। তাহলে কে বেশি সংকুচিত হয়ে যাবে? অবশ্যই কার্বন বেশি সংকুচিত হয়ে যাবে। তাহলে কার ব্যাসার্ধ কমবে? অবশ্যই কার্বনের ব্যাসার্ধ কমবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? বেরিলিয়ামের থেকে কার্বনের ব্যাসার্ধ কমে যায়। সেম ভাবে প্রত্যেকটাই তুলনা করলে আমরা এটাই পাবো। ঠিক আছে? তো তার মানে আমরা বুঝতে পারলাম যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কেন ব্যাসার্ধ কমে যায়। লিথিয়ামের ব্যাসার্ধ সবচেয়ে বেশি, নিয়নের ব্যাসার্ধ বা ফ্লুরিনের ব্যাসার্ধ সবচেয়ে কম। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ঠিক আছে? এটা কেন বৃদ্ধি পাচ্ছে? ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা একটা শ্রেণী, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রথম শ্রেণী এটা। তো আমি লিথিয়ামে আমার কি আছে? এটা ধরো নিউক্লিয়াস, ঠিক আছে, এন দিয়ে লিখলাম নিউক্লিয়াস। লিথিয়ামে আমার দুটো কক্ষ আছে। সোডিয়ামে কি আছে? এটা ধরো নিউক্লিয়াস, সোডিয়ামে আমার 3টে কক্ষ আছে। তাহলে একটা শ্রেণী বরাবর যখন তুমি একটার পর একটা মৌলে পৌঁছাচ্ছ, তোমার কিন্তু অলরেডি একটা করে কক্ষ বেড়েই যাচ্ছে। এখানে 2টো কক্ষ আছে, এখানে 3টে কক্ষ আছে, এখানে 4টে কক্ষ আছে। পর্যায়ের সংখ্যাটাই কিন্তু ডিনোট করে ওর কক্ষ কটা আছে। দ্বিতীয় পর্যায়ে আছে মানে তার 2টো কক্ষ আছে, তৃতীয় পর্যায়ে আছে মানে তার 3টে কক্ষ আছে। ব্যাপারটা এটাই। তো শ্রেণী বরাবর যখন নামছো তখন তার পর্যায়টা বদলে যাচ্ছে। শ্রেণীটা এক থাকছে, পর্যায়টা বদলে যাচ্ছে। সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে 2টো কক্ষ, তৃতীয় পর্যায়ে 3টে কক্ষ, চতুর্থ পর্যায়ে 4টে কক্ষ, এইগুলো আছে। তাহলে যত কক্ষের সংখ্যা বেড়ে যাচ্ছে তত তো ব্যাসার্ধ অটোমেটিক্যালি বেড়ে যাবে। সেখানে প্রোটন সংখ্যা ম্যাটারই করছে না, কক্ষের সংখ্যাটাই বেড়ে যাচ্ছে। এখানে কক্ষটা 1 ছিল বলে আমি এভাবে ব্যাখ্যা করতে পেরেছি, এখানে তো 1 নেই, তাই ম্যাটার করছে না। তার ফলে আকারটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তাই ব্যাসার্ধ উপর থেকে নিচে নামলে বৃদ্ধি পায়। বোঝা গেল? বেশ, এইবারে আমাদের নেক্সট টপিক হচ্ছে আয়োনাইজেশন শক্তি। আয়োনাইজেশন শক্তি বা এটাকে আয়নীভবন শক্তিও বলা হয়। ঠিক আছে, দুটোই বলা যায়। এই জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে, তারপরে কিভাবে কি চেঞ্জ হচ্ছে সেটা আমি পরে আসছি। ঠিক আছে? আচ্ছা, এটাকে শর্টে আইই লেখা হয়, আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, এরপরে আমি শর্টে আই লিখে দেবো, তো যাতে তোমরা বুঝতে পারো ওই জন্য আমি তোমাকে বলে দিলাম আইই লেখা হয়। ঠিক আছে? আচ্ছা, তো এইবারে আয়োনাইজেশন শক্তিটা কি? কোনো একটা পরমাণু আছে, ধরো সাপোজ এক্স, একটা পরমাণু আছে, তার একটা 2টো অরবিট আছে, ধরো এখানে ইলেকট্রন আছে। কোনো একটা পরমাণুর বাইরের কক্ষ থেকে, যেটাকে আমরা যোজ্যতা কক্ষ বলি, বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বার করতে বাইরে থেকে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকেই বলে আয়োনাইজেশন শক্তি। আবার বলছি, কোনো একটা পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ, সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন বার করতে, এখান থেকে এই ইলেকট্রনটা আমি বার করব, বার করার জন্য আমাকে বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে যতটা শক্তি দিলে এই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যায় সেই শক্তিটাকেই বলে আয়োনাইজেশন শক্তি। কেন আয়োনাইজেশন শক্তি? তার কারণ তুমি ভাবো এটা ছিল এক্স, এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এটা কি তৈরি হচ্ছে? এখন এক্স এর মাথায় একটা প্লাস চার্জ তৈরি হচ্ছে, পজিটিভ চার্জ, মানে এখানে ক্যাটায়ন তৈরি হচ্ছে, তাই না? একটা ইলেকট্রন বেরিয়ে গেলে, কারণ প্রোটনের সংখ্যা তো সেমই থাকছে, ইলেকট্রন একটা কমে যাচ্ছে, ফলে ক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে এটা ছিল প্রশম অবস্থা বা নিউট্রাল স্টেট। এখান থেকে আমি কি বানাচ্ছি? আয়ন বানাচ্ছি, ওই জন্য আয়োনাইজেশন। আয়োনাইজেশন মানে আয়ন তৈরি করা। তো এই আয়ন তৈরি করার জন্য যে শক্তিটা আমাকে দিতে হচ্ছে সেই শক্তিটাকে বলছে আয়োনাইজেশন শক্তি বা আয়নীভবন শক্তি। বোঝা গেল? বেশ, এইবারে এই চেঞ্জটা কিরকম হয়?
এইখানে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন শক্তি, আমি আই বলে লিখছি, ওপরে লিখে দিয়েছি, ঠিক আছে, আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পায়, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে আয়নাইজেশন শক্তি হ্রাস পায়। ঠিক আছে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে আয়নাইজেশন শক্তি হ্রাস পায়। বেশ, কেন? ধরো তোমার এখান থেকে আস্তে আস্তে তুমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ, এইবারে যার ব্যাসার্ধ যত ছোট, যার ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ যত ছোট, তার সাথে তার নিউক্লিয়াসের আকর্ষণ বলটাও তত বেশি, ওই জন্যই তো ব্যাসার্ধটা ছোট। তাহলে যার সাথে আকর্ষণ বলটা বেশি, তোমাকে ধরো আমি শক্ত করে ধরে রেখেছি, তাহলে তোমাকে ছাড়ানোর জন্য আমাকে বেশি শক্তি দিতে হবে, না তোমাকে আমি হালকা করে ধরে রাখলে সেটা ছাড়ানোর জন্য বেশি শক্তি দিতে হবে? অবশ্যই যখন শক্ত করে ধরে রেখেছি, তাহলে যে পরমাণুর আকর্ষণ বলটা বেশি বাইরের কক্ষের সাথে নিউক্লিয়াসের, তাদের আয়নাইজেশন শক্তির মানটাও বেশি হবে, কারণ বেশি শক্তি দিতে হবে ইলেকট্রনটাকে বার করার জন্য। তাহলে যে পরমাণুর বাইরে, মানে কি বললাম, যে পরমাণুর আকর্ষণ বল বেশি, তাদেরকে বেশি শক্তি দিতে হবে ইলেকট্রন বার করার জন্য, মানে তাদের আয়নাইজেশন শক্তি বেশি হবে। তাহলে আকর্ষণ বল কোন পরমাণুর বেশি? যাদের ব্যাসার্ধ ছোট। তাহলে ব্যাসার্ধ ছোট কোন দিকে? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ ছোট হয়, তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যত যাব তত ব্যাসার্ধটা ছোট হবে, আকর্ষণ বলটা বাড়বে, আয়নাইজেশন শক্তিটা বেড়ে যাবে, এই জন্য আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচে নামলে কেন কমছে? তার কারণ একটা একটা করে কক্ষক বাড়ছে। এবার যত কক্ষক বাড়ছে তত নিউক্লিয়াস থেকে শেষ ইলেকট্রনের দূরত্বটা বেড়ে যাচ্ছে। তাহলে দূরত্ব বাড়লে আকর্ষণ বল আমরা জানি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, তাহলে দূরত্ব যত বাড়বে আকর্ষণ বলের মানটা তত কমে যাবে। আকর্ষণ বল যত যত হালকা করে বাউন্ড থাকবে তত ইজিলি বেরিয়ে যেতে পারবে, তত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে। তাহলে সেখানে আয়নাইজেশন শক্তিটা বা বাইরে থেকে যে শক্তিটা দেব আয়নে পরিণত করার জন্য, সেটা আমার কম লাগবে। ওই জন্য উপর থেকে নিচে নামলে শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তি হ্রাস পায়। বোঝা গেল? এইবারে ধরো তোমাকে একটা প্রশ্ন দিল যে পরীক্ষায়, যে আয়নাইজেশন শক্তির ক্রম লেখো, বেরিলিয়াম, কার্বন আর হচ্ছে অক্সিজেন, এদের আয়নাইজেশন শক্তির ক্রম লেখো। তুমি কি করবে? তুমি দেখবে এরা একই পর্যায়ে আছে, তাহলে একই পর্যায়ে যদি থাকে তাহলে একই পর্যায়ে বেরিলিয়াম সবার আগে আছে, তারপরে কার্বনের হবে, তারপরে অক্সিজেন হবে, এইভাবে হবে। এগুলো গ্রেটার দ্যান, এই সরি লেস দ্যান দিয়ে হবে, সবচেয়ে বেশি অক্সিজেনের হবে এক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম আছে, এই শ্রেণীতে একটা, এই পর্যায়ে একটা ব্যতিক্রম আছে, সেটা সেটা হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের। নাইট্রোজেনের কিন্তু আয়নাইজেশন শক্তিটা অক্সিজেনের থেকে বেশি, এটা একটু মনে রেখে দেবে। এটা কেন বেশি সেটা আমি এখন ব্যাখ্যা করতে পারছি না, কারণ এটা ব্যাখ্যা করার জন্য কিছু অন্য জিনিসের দরকার, ঠিক আছে, যেগুলো তোমরা 11-এ গিয়ে শিখবে, তখনই ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, তো নাইট্রোজেনের আয়নাইজেশন শক্তিটা কিন্তু অক্সিজেনের থেকে বেশি, এটা ব্যতিক্রম, এটাকে একটু মাথায় রেখো। বাকি যেমন একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, তেমন বাকি সবারই বাড়বে। ঠিক আছে, আচ্ছা, উপর থেকে নিচে নামলে কি হবে? কমবে। তো ধরো তোমাকে বললো সোডিয়াম আর পটাশিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে কার আয়নাইজেশন শক্তি বেশি? তুমি কি করবে? সোডিয়াম পটাশিয়াম একই গ্রুপে একই শ্রেণীতে আছে, তাহলে কে নিচে আছে? পটাশিয়াম নিচে আছে, তাহলে গ্রুপ বরাবর উপর থেকে নামলে এটা হ্রাস পাবে, তাহলে যে উপরে আছে তার বেশি হবে, তাহলে সোডিয়াম হবে তোমার অ্যান্সার। কার বেশি জানতে চাইলে, কার কম জানতে চাইলো, পটাশিয়াম হবে তোমার উত্তর। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, বেশ, আমাদের এর পরের টপিক হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, একে ইংরেজিতে বলে ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, ওই জন্য এটাকে শর্টে আমি অনেক সময় ইএন বলে লিখবো। এখানে যদি ইএন বলে লিখি তখন তুমি বুঝে নেবে যে আমি তড়িৎ ঋণাত্মকতাকেই বলতে চেয়েছি। ঠিক আছে, আচ্ছা, তো তড়িৎ ঋণাত্মকতাটা কি সেটা আগে জানতে হবে। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে
ধরো সমযোজী বন্ধনে আবদ্ধ আছে এমন দুটো মৌল আছে এ বি। এবার এই সমযোজী বন্ধনের মধ্যে তাদের একটা ইলেকট্রন এ দিয়েছে, একটা ইলেকট্রন বি দিয়েছে, তবেই তো সমযোজী বন্ধন তৈরি হয়, তাই না? তো এই বন্ধনের ইলেকট্রন জোড়কে এ যদি নিজের দিকে বেশি টানে তাহলে আমরা বলবো এ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তার মানে তড়িৎ ঋণাত্মকতা কি হলো? কোনো সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের মধ্যে যে মৌল ইলেকট্রনকে নিজের দিকে টানবে, যে ধর্মের জন্য ইলেকট্রনকে নিজের দিকে টানবে, সেই ধর্মটাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। মানে সমযোজী বন্ধনে থাকা দুটো ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, নিজের দিকে টানার যে পাওয়ার বা ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলছে তড়িৎ ঋণাত্মকতা। তার মানে তড়িৎ ঋণাত্মকতা যে মৌলের বেশি হবে সেই মৌল যখন কোনো সমযোজী বন্ধন করবে সেই বন্ধনে থাকাকালীন অন্য মৌলের থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেল? তার মানে বন্ধনে থাকা ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা, এটা কিন্তু একটু মনে রাখবে। তো এইটার এই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে এখানেও তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা এখানেও হ্রাস পায়। আয়নাইজেশন শক্তির মতোই এদের মানে চেঞ্জটা হয়। কি করে? তো তুমি ধরো একই ব্যাপার, তুমি ধরো যত বাদিক থেকে ডান দিকে যাচ্ছ, তোমার পারমাণবিক ব্যাসার্ধ ছোট হচ্ছে, সাইজটা ছোট হচ্ছে। যত সাইজ ছোট হচ্ছে তত নিউক্লিয়াসের কাছাকাছি যাচ্ছে, তো বাইরের কক্ষকটা নিউক্লিয়াসের কাছাকাছি যাচ্ছে। তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি যদি যায় তাহলে তার ইলেকট্রন টানার পাওয়ারটা আরো বেড়ে যাবে, ইলেকট্রন টানার ক্ষমতাটা বেড়ে যাবে যত নিউক্লিয়াসের কাছাকাছি যাবে। তার মানে আকার যত ছোট হবে তত তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাবে। এই জন্য পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়। আবার উপর থেকে নিচে নামলে ওই একই কারণ, একটা একটা করে কক্ষক বেড়ে যাচ্ছে, নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে, দূরে যত চলে যাবে তত আকর্ষণ বল কমে যাবে, ফলে টানার ক্ষমতাও কমে যাবে। তাই উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। ঠিক আছে? এবার ধরো পরীক্ষায় তোমাকে প্রশ্ন করলো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রমটি লেখো। এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রমটি লেখো। তুমি কি করবে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা চারজনই জানো কি, এরা হ্যালোজেন মৌল, একটু আগেই বললাম এরা হ্যালোজেন মৌল। তার মানে এরা একই শ্রেণীতে বিলং করে, একই শ্রেণীতে আছে। তাহলে একই শ্রেণীতে আছে, তাহলে কি অর্ডারে আছে? ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এটা তুমি জানো। এটা যদি জানো সেক্ষেত্রে তোমরা কি করবে? উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? শ্রেণী বরাবর হ্রাস পায়, কমে যায়। তাহলে ফ্লুরিন গ্রেটার দ্যান ক্লোরিন, গ্রেটার দ্যান ব্রোমিন, গ্রেটার দ্যান আয়োডিন, এই হবে তড়িৎ ঋণাত্মকতার ক্রম। মানে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এবার ধরো তোমাকে যদি এরকম দেয় যে বেরিলিয়াম আর বোরনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে দেখো এই দুটো একই পর্যায়ে আছে। একই পর্যায়ে আছে মানে যত বাম দিক থেকে ডান দিকে যাব তত তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। তাহলে বোরনের বেশি, বেরিলিয়ামের কম। বোঝা গেল? এইভাবে কিন্তু পরীক্ষা আমাদেরকে অ্যান্সার গুলো করতে হবে। আচ্ছা, আমাদের এইবারের টপিক, আচ্ছা এটা থাক, আমাদের এইবারের 4 নম্বর টপিক হচ্ছে জারণ ও বিজারণ ক্ষমতা। তো জারণ বিজারণ ক্ষমতা জানার আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে জারণ কাকে বলে, আর একটা হচ্ছে বিজারণ কাকে বলে। ঠিক আছে? তো জারণ বিজারণ কাকে বলে সেটা তোমরা হয়তো এইভাবে পড়েছো যে অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে জারণ হয়, অক্সিজেন যদি বেরিয়ে যায় তাহলে বিজারণ হয়। আবার হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে বিজারণ হয়, হাইড্রোজেন যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে জারণ হয়। এটা হয়তো তোমরা কোথাও না কোথাও পড়েছো। কিন্তু এখানে আমি একটা নতুন জিনিস বলছি, সেটা হচ্ছে ইলেকট্রন
ত্যাগ, ইলেকট্রন যদি যে ত্যাগ করবে মানে যেখানে ত্যাগ হবে সেটা হবে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করলে সেখানে হবে বিজারণ। বোঝা গেল? তাহলে জারণ এখন ইলেকট্রনীয় সংজ্ঞা, এটাকে বলে ইলেকট্রনীয় মতবাদ। তো ইলেকট্রনীয় মতবাদে জারণ বিজারণ কাকে বলে? ইলেকট্রন যদি কেউ ত্যাগ করে সেখানে জারণ হচ্ছে, আর ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে সেখানে বিজারণ হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এইবারে এই কনসেপ্টটা কিন্তু একটু স্টুডেন্টরা ঘেটে যায়, ওই জন্য একটু মন দিয়ে শুনবে। আমাকে বার করতে হবে জারণ ক্ষমতা, বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা কি হয়, ঠিক আছে? এইটা বার করার আগে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে জারক আর বিজারক। এটা পদার্থ আর বিজারক পদার্থ। জারক পদার্থ কাকে বলে ভালো করে মনে রাখবে। জারক পদার্থ মানে সেখানে জারণ হচ্ছে এমন নয়। জারক পদার্থ তাকেই বলে যে অন্যকে জারিত করতে পারে, ঠিক আছে? অন্যকে যে জারিত করতে পারবে তাকেই আমরা জারক পদার্থ বলবো, আর অন্যকে যে বিজারিত করতে পারবে তাকেই আমরা বিজারক পদার্থ বলবো। যেমন শিক্ষক, শিক্ষক কাকে বলে? অন্যকে যে শিক্ষা দেয় তাকেই শিক্ষক বলে, ঠিক আছে? অন্যকে যে শিক্ষা দেয় তাকেই শিক্ষক বলে, যে নিজে শিক্ষা নেয় সে শিক্ষক নয়, কিন্তু অন্যকে যে শিক্ষা দেয় তাকে শিক্ষক বলে। সেরকম জারক পদার্থ মানে অন্যকে যে জারিত করে, অন্যকে জারিত করে, আর এইটা হচ্ছে অন্যকে বিজারিত করে। তাহলে ওই শিক্ষকের সাথে মিলিয়ে ব্যাপারটা মনে রাখবে, আমি একটা টেকনিক বলে দিলাম। সেরকম জারক হচ্ছে অন্যকে জারিত করে, বিজারক হচ্ছে অন্যকে বিজারিত করে। তাহলে অন্যকে যখন জারিত করে, জারিত মানে সেখানে কি হচ্ছে? জারণ হচ্ছে। তার মানে অন্যকে ইলেকট্রন ত্যাগ করাচ্ছে। ধরো এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি, আমি এ কে বললাম জারক পদার্থ, তার মানে এ কি করবে? বি কে জারিত করবে, মানে বি এর থেকে ইলেকট্রন ত্যাগ করাবে, বি ইলেকট্রন ত্যাগ করবে এর প্রভাবে, তবে হবে এ জারক পদার্থ। জারিত করছে, জারিত করছে মানে বি এর জারণ ঘটছে। তাহলে এ এর কি হবে? এই ইলেকট্রনটা তো এ নেবে, তাহলে ইলেকট্রন যে নেয় তাকে কি, সেখানে কি হয়? সেখানে বিজারণ হয়। তার মানে জারক পদার্থ যারা হয় তাদের অ্যাকচুয়ালি বিজারণ হয়, বিজারণ ঘটে, কারণ অন্যকে জারিত করছে। আর বিজারক পদার্থ মানে অন্যকে বিজারিত করছে। তো ধরো এখানে আর একটা গল্প, ধরো এ বি আছে, এ বি, এখানে এটাকে আমি বললাম বিজারক পদার্থ। তার মানে কি? ও বি কে বিজারিত করবে, বি কে বিজারিত করবে, তার মানে বি এর কে ইলেকট্রন গ্রহণ করাবে, ইলেকট্রন বি গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে বি যদি ইলেকট্রন গ্রহণ করে, এই ইলেকট্রনটা কোথা থেকে এলো? মার্কেটে, হাওয়া থেকে তো আসেনি, এ কে ত্যাগ করতে হবে, এই ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জারণ। তার মানে বিজারক পদার্থের কি ঘটছে? জারণ। তাহলে বিজারক পদার্থের কি ঘটে? জারণ ঘটে। এইটুকু কিন্তু ক্লিয়ার করতে হবে, দরকার হয় এই ক মিনিট জারণ বিজারণ থেকে শুরু হয়েছে ওইটাকে আবার আগে থেকে চালিয়ে শোনো। জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। জারক পদার্থ মানে যে অন্যকে জারিত করে, বিজারক পদার্থ মানে যে অন্যকে বিজারিত করে। তাহলে অন্যকে জারিত করলে নিজে কি হবে? বিজারিত হবে, তার মানে নিজের বিজারণ ঘটবে। আর বিজারক পদার্থ মানে অন্যকে বিজারিত করে, তার মানে নিজে জারিত হচ্ছে, তার মানে নিজের জারণ ঘটবে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এবার জারণ ক্ষমতা একটা একটা বলি। হ্যাঁ, ধরো এখানে এখন জারণ ক্ষমতা বলছি।
পর্যায় বরাবর আমরা যত বাম দিক থেকে ডান দিকে যাব গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা হ্রাস পায়। একটা মনে রাখবে, জারণ বিজারণ দুটো মনে রাখার দরকার নেই, যে কোনো একটার একটা সিচুয়েশন মনে রাখবে। তোমরা এতক্ষণ ধরে এই যে আমি যে পারমাণবিক ব্যাসার্ধ করালাম, আয়নাইজেশন শক্তি করালাম, তড়িৎ ঋণাত্মকতা করালাম, তোমরা এতক্ষণে আশা করি বুঝে গেছো বাম দিক থেকে ডান দিকে গেলে যেটা হয় শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে ঠিক উল্টোটা হয়। যেটা বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায় শ্রেণী বরাবর হ্রাস পায়, আবার যেটা বাম দিক থেকে ডান দিকে মানে পর্যায় বরাবর হ্রাস পায় শ্রেণী বরাবর সেটা বৃদ্ধি পায়। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এই একটা জিনিস আমি মনে রাখবো, আর কিচ্ছু মনে রাখতে হবে না জারণ বিজারণ ক্ষমতা নিয়ে। কেন? কারণ পর্যায় বরাবর জারণ ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে পর্যায় বরাবর বিজারণ ক্ষমতা হ্রাস পাবে, কারণ জারণের উল্টোটাই তো বিজারণ, তাই না? পর্যায় বরাবর বিজারণ ক্ষমতা তখন কি হবে? হ্রাস পাবে। আমি এখানে লিখছি ওটাও, বিজারণ ক্ষমতা হ্রাস পায়। তাহলে পর্যায় বরাবর বিজারণ ক্ষমতা কি হবে? হেডিংটাও বিজারণ করে দিলাম, বিজারণ ক্ষমতা হ্রাস পাবে। তাহলে এবার দেখো, তুমি এইটাই মনে রেখেছো, পর্যায় বরাবর জারণ ক্ষমতা বৃদ্ধি পায় বাম দিক থেকে ডান দিকে। তাহলে শ্রেণী বরাবর কি হবে? উপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা হ্রাস পাবে, তাই লেখা আছে, হ্রাস পাবে। তাহলে শ্রেণী বরাবর জারণ ক্ষমতা যদি হ্রাস পায় তাহলে বিজারণ ক্ষমতা কি হবে? বৃদ্ধি পাবে, একদম। তাই শ্রেণী বরাবর বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ঠিক আছে? আচ্ছা, এইবারে জারণ ক্ষমতা বৃদ্ধি পায় পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে কেন, আমি একটা কেস বুঝিয়ে দিলেই তোমরা বাকিগুলো বুঝে নিতে পারবে। তো ধরো জারণ ক্ষমতা, আমার জারণ ক্ষমতা আছে, তার মানে কি আমি অন্যকে জারিত করতে পারবো। তোমার জারণ ক্ষমতা আছে, তার মানে কি তুমি অন্যকে জারিত করতে পারবে। তার মানে তুমি নিজে কি হবে? বিজারিত হবে। নিজে আমরা কি হব? বিজারিত হব। তাহলে বিজারিত কারা হয়? যারা বিজারণ ঘটে, মানে জারক পদার্থ, যারা জারণ ক্ষমতা জারক পদার্থের থাকে। তাহলে আমি নিজে বিজারিত হব, তার মানে আমার কি হবে? ইলেকট্রন গ্রহণ হবে। ক্লিয়ার? তাহলে আমি যত ভালো ইলেকট্রন গ্রহণ করতে পারবো আমি তত ভালো বিজারিত হব। আমি যত ভালো নিজে বিজারিত হব আমি তত ভালো অন্যকে জারিত করতে পারবো, তার মানে তত আমার জারণ ক্ষমতা বাড়বে। অনেকটা কথা একবারে বলে দিলাম, আবার বলছি, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। তাহলে আমি যত ভালো ইলেকট্রন গ্রহণ করতে পারবো তত আমার বিজারণ বেশি হবে, তার মানে আমি বেশি বিজারিত হব। হয়ে গেল? তাহলে আমি যদি বিজারিত হই আমি অন্যকে কি করব? জারিত করব। তাহলে অন্যকে যদি আমি জারিত করি সেক্ষেত্রে আমি বেশি বিজারিত হলে আমি অন্যকেও বেশি জারিত করতে পারবো। তাহলে অন্যকে যদি আমি ভালোভাবে জারিত করতে পারি তাহলে আমার জারণ ক্ষমতা বেশি, আমার জারণ ক্ষমতা বেশি, তাই না? তার মানে ইলেকট্রন বেশি যে গ্রহণ করতে পারবে তার জারণ ক্ষমতা বেশি। এটুকু বোঝা গেল তো? তাহলে এবার বাম দিক থেকে তুমি যত ডান দিকে যাবে তত তোমার আকার ছোট হবে, পারমাণবিক ব্যাসার্ধ ছোট হবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি ছোট হয় সেক্ষেত্রে নিউক্লিয়াস থেকে ওই শেষের দূরত্বটা কমবে, শেষ কক্ষের ইলেকট্রনের দূরত্বটা কমবে। যত দূরত্ব কমবে তত ইলেকট্রনকে নিজের দিকে নিতে চাইবে, যত নিতে চাইবে তত জারণ ক্ষমতা বাড়বে। আরো একটা কারণ আছে, তুমি যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ এইখানে গেলে শেষ কক্ষে 5টা, এখানে 6টা, এখানে 7টা, এখানে 8টা, সবাই কি চায়? শেষ কক্ষে 8টা ইলেকট্রন আনতে। কেন? কারণ 8টা ইলেকট্রন আনলে সে স্থায়ী হয়ে যাবে, নিষ্ক্রিয় গ্যাসের মতো দেখতে লাগবে, সেটাকে ভালো লাগবে দেখতে, সে তখন এদিক ওদিক ছুটে বেড়াতে হবে না। তাহলে ফ্লুরিন 7টা আছে, ও চাইবে আরেকটা ইলেকট্রন নিয়ে আমি 8টা করে ফেলি। তার মানে ফ্লুরিন কি দেখবে? আমি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা অনেক বেশি থাকবে ফ্লুরিনের, অক্সিজেনেরও অনেক বেশি থাকবে, ফ্লুরিনের থেকে কম কিন্তু তাও বেশি থাকবে। মানে যত বাম দিক থেকে ডান দিকে যাব তত ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বা গ্রহণ করার ক্ষমতা বেড়ে যাবে। তাহলে যত গ্রহণ করার ক্ষমতা বাড়বে তত বিজারণ বেশি হবে, যত বিজারণ বেশি হবে তত সে বিজারিত হচ্ছে, তার মানে অন্যকে সে তত জারিত করবে।
তাহলে অন্যকে যে অতজারিত করবে তার জারণ ক্ষমতাও বাড়বে। তার মানে বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে জারণ ক্ষমতার বৃদ্ধি পায়। বাকিগুলো আমি আর এক্সপ্লেন করছি না, বাকিগুলো একই রকম। এই জিনিসটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, জারক পদার্থ বা বিজারক পদার্থ, বা জারণ ক্ষমতা বা বিজারণ ক্ষমতা, এই জিনিসগুলোকে একটু কিন্তু ভালো করে বুঝে করে যেতে হবে পরীক্ষায়, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যদি এবার ধরো তোমাদেরকে বললো যে লিথিয়াম আর সোডিয়াম কে ভালো জারক, ভালো জারক কে? ঠিক আছে, তাহলে আমরা কি জানি, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা হ্রাস পায়। জারণ ক্ষমতা হ্রাস পায় মানে জারক হওয়ার ক্যাপাবিলিটি কমে যায়। ঠিক আছে, তার মানে যার জারণ ক্ষমতা বেশি সে ভালো জারক। তাহলে উপর থেকে নিচে নামলে জারণ ক্ষমতা কমছে, তাহলে লিথিয়াম সোডিয়াম একই গ্রুপে আছে, তাহলে সোডিয়ামের জারণ ক্ষমতা কম, তাই লিথিয়াম হচ্ছে উত্তম জারক বা ভালো জারক। এটাই হবে আমার উত্তর। বোঝা গেল? এবার ধরো কোথাও প্রশ্ন করলো যে সাপোজ নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এদের বিজারণ ক্ষমতা অনুযায়ী সাজাও, এদেরকে বিজারণ ক্ষমতা অনুযায়ী সাজাও। আমরা কি জানি? আমি বলেছি একটাই মনে রাখবো, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে দেখো এটা পর্যায় বরাবরই আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আমাদেরকে বার করতে বলেছে বিজারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতার ক্রম, বিজারণ ক্ষমতার ক্রম বার করতে বলেছে বা অর্ডার, কে কার থেকে বেশি। তাহলে বিজারণ ক্ষমতার যখন ক্রম বার করতে বলেছে আমরা কি দেখব, আমরা কি মনে রেখেছি? আমরা মনে রেখেছি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা কি হবে? হ্রাস পাবে। তাহলে যদি বিজারণ ক্ষমতা হ্রাস পায় সেক্ষেত্রে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিনে আস্তে আস্তে কমবে। তাহলে বিজারণ ক্ষমতার অর্ডার হবে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন ফ্লুরিন। বোঝা গেল? এইভাবেই কিন্তু আমাদের কোশ্চেন অ্যান্সার সলভ করতে হবে। তো এইখানে আমার আর বিশেষ কিছু বলার নেই। আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি যতটা আমার বলার ছিল রিভিশন দেওয়ার মতো সেটুকু মোটামুটি বলা হয়ে গেছে। এবার কিছু সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আমরা দেখব যেগুলো মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। দেখে নি। এবার দেখো কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে এসেছি। তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? আমি তড়িৎ ঋণাত্মকতা পড়িয়েছি, তাহলে তড়িৎ ধনাত্মকতা কি হবে? তড়িৎ ঋণাত্মকতার উল্টো। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, উপর থেকে নিচে নামলে কমে। তাহলে গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে তড়িৎ ধনাত্মকতা বাড়বে। এটার উত্তর হবে সিজিয়াম। সিজিয়াম প্রথম গ্রুপের সবচেয়ে নিচে তড়িৎ ধনাত্মক মৌল হিসাবে থাকে। ঠিক আছে? আচ্ছা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকনের আয়নন বিভবের ক্রম, আয়নাইজেশন শক্তি। তাহলে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এরা চারজনই কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল, থার্ড পিরিয়ডে আছে, তৃতীয় পর্যায়ের মৌল, তাই না? তাহলে তৃতীয় পর্যায়ের যদি মৌল হয় তাহলে পরপর আছে, এরকম আছে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম আছে, তারপরে আছে অ্যালুমিনিয়াম, তারপরে আছে সিলিকন। তাহলে যত পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যায় আয়নাইজেশন শক্তি কি হয়? বাড়ে। তাহলে এটা হবে অর্ডার, এইভাবে বাড়বে, এইভাবে বাড়বে। ঠিক আছে? আচ্ছা, প্রদত্ত মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে কি কি দিয়েছে? অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন। এরা একই পর্যায়ে থাকে। কিভাবে থাকে? আগে থাকে কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লোরিন থাকে পর্যায়েতে, তাই না? তাহলে পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাবে তড়িৎ ঋণাত্মকতা কি হবে? বাড়বে। তাহলে এটাই হবে তড়িৎ ঋণাত্মকতার ক্রম। বোঝা গেল? বেশ। দুটি মুদ্রা ধাতুর নাম লেখো। মুদ্রা ধাতু মানে যেগুলো দিয়ে মুদ্রা তৈরি করা যায়। কি কি দিয়ে তৈরি করা যায় তোমরাও তো জানো, কপার, সিইউ, রূপো, এজি, সোনা, এইউ, এগুলো সবই মুদ্রা ধাতু। ঠিক আছে? আচ্ছা, একটি বিরল মৃত্তিকা মৌল, বিরল মৃত্তিকা মৌলের আরেকটা নাম হচ্ছে ল্যান্থানাইডস। ল্যান্থানাইডস। তো এই ল্যান্থানাইডস নামটা এসছে প্রথম বিরল মৃত্তিকা মৌলের নাম থেকে,
যার নাম হচ্ছে ল্যান্থানাম। যদি ভুলেও যাই এইভাবে মনে রাখার টেকনিক বলে দিলাম, এটা La, ল্যান্থানাম। ঠিক আছে, আচ্ছা এইবারে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে সাজাও। ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, ব্রোমিন। এরা কি একই শ্রেণীতে বিলং করে? তো এরা তো সবাই হ্যালোজেন মৌল। আমরা কিভাবে জানি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এভাবে থাকে এরা। তাহলে ওপর থেকে যত নিচে নামবে, কি বলেছে, পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? একটা একটা করে কক্ষ বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ নিম্নক্রমে সাজাতে বলেছে, তাহলে কি হবে? আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপরে আমার আসবে ফ্লোরিন। ঠিক আছে, আচ্ছা তাহলে আয়োডিনের ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে, যেহেতু সবার নিচে আছে, তারপর ব্রোমিন, ক্লোরিন, তারপরে ফ্লোরিন। একটি তরল অধাতুর নাম লেখো। তরল অধাতু হচ্ছে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে তরল অধাতু, Br। নাম লিখে সবসময় ব্র্যাকেটে চিহ্নটা লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা, ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন কে বিজারণ ধর্মের নিম্নক্রমে সাজাও। বিজারণ ধর্ম কি পড়ালাম? আমি যেটা পড়ালাম, আমি কি পড়ালাম? আমি পড়িয়েছি যে একটাই মনে রাখতে, জারণ ধর্মটা। কি বলেছিলাম? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ধর্ম বৃদ্ধি পায়। ঠিক আছে, এইখানে দেখো শ্রেণী, এরা কি একটা শ্রেণী? এই যে শ্রেণীটা আমি এখানে লিখলাম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে জারণ ধর্ম হ্রাস পাবে। আমাকে বলেছে বিজারণ ধর্ম, তাহলে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে বিজারণ ধর্মের নিম্নক্রমে সাজাও কি হবে? বিজারণ ধর্ম সবচেয়ে কার বেশি? আয়োডিনের। তাহলে বিজারণ ধর্মের নিম্নক্রম, এই উত্তরটাই হবে। ঠিক আছে, এই 8-এর উত্তর আর 6-এর উত্তর, এইটা একই উত্তর হবে। বিজারণ ধর্ম সবচেয়ে বেশি আয়োডিনের, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। কেন? কারণ উপর থেকে নিচে নামলে জারণ ধর্ম হ্রাস পায়, উপর থেকে নিচে নামলে বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে আয়োডিনের সবচেয়ে বেশি, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। নিম্নক্রমে সাজাতে বলেছে, নিম্নক্রমে সাজিয়েছি। ঠিক আছে, এইটাকে এভাবে না দিয়ে তোমরা এরকম I, Br, Cl, F নিম্নক্রম বলেও লিখে দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, গ্রেটার দ্যান লেস দ্যান নিয়ে যদি কারো কনফিউশন থাকে, কেউ কেউ অঙ্কে কাঁচা থাকে, বুঝতে পারে না এইটা কোনটা কি, হা মুখটা কি আর ছোট মুখটা কি। ঠিক আছে, তাও বলে দিই, এই যে হা মুখটা, এটা হচ্ছে বড়র দিক, এটা হচ্ছে ছোটর দিক। ঠিক আছে, দেখে নাও। এবার দেখো আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে নিয়েছি মাধ্যমিকের জন্য। বিশেষ করে এই প্রশ্নটা তো খুব বেশি ইম্পর্টেন্ট। এরকম টাইপের প্রশ্ন মোটামুটি তোমাদের হয়তো এসে গেছে। ঠিক আছে, তো দেখো আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। আধুনিক পর্যায় সূত্রটা কি? যে পারমাণবিক ভর বৃদ্ধির পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। এটা আমি আগেও বললাম। আচ্ছা, এই পর্যায় সূত্র অনুযায়ী পর্যায় ও শ্রেণীর সংখ্যা কত? তাহলে আধুনিক পর্যায় সারণীতে পর্যায় কতগুলো আছে? পর্যায় 7টা আছে। শ্রেণী কতগুলো আছে? শ্রেণী 18টা আছে। ঠিক আছে, বেশ। ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি লেখো। ডোবেরিনারের ত্রয়ী সূত্রতে কি বলছে? যে একই ধর্ম বিশিষ্ট যখন মৌলগুলিকে আমরা তাদের পারমাণবিক গুরুত্বের ক্রমবর্ধমান হিসাবে সাজাবো, ঊর্ধ্বক্রমে সাজাবো, তখন প্রথম মৌল আর তৃতীয় মৌলের যে পারমাণবিক গুরুত্বের গড়, সেটা মাঝের মৌলের সমান হবে। এটা আমি শুরুতেই বলেছিলাম, এটাই হচ্ছে ত্রয়ী সূত্র। বেশ, এবারে এই প্রশ্নটায় আসি। এইটা কিন্তু ভালো করে একটু বুঝবে। ABC 3টে মৌলের পরমাণু ক্রমাঙ্ক Z-1, Z+2। ঠিক আছে, বি মৌলটি তৃতীয় পর্যায়ের শূন্য শ্রেণীতে অবস্থিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমাকে বলে দিয়েছে, না হলে আমরা কোনোটাই করতে পারবো না। তাহলে বি মৌলটি শূন্য শ্রেণী, শূন্য মানে 18 নম্বর শ্রেণীতে অবস্থিত, নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, এবার সন্ধিগত মৌলের শ্রেণী যদি আমি বাদও দিই, তাহলে ধরো শ্রেণী প্রথমে 1, 2, তারপর 3 থেকে 12 বাদ থাকে, এখানে থাকে 13, 14, 15, 16, 17, 18। তাহলে বি মৌলটা কোথায় আছে? তৃতীয় পর্যায়ে। মানে ধরো এটা 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর পর্যায়। এই তৃতীয় পর্যায়ের এখানে 1, 2, 3, 4, তৃতীয় পর্যায়ের শূন্য শ্রেণীতে, মানে তৃতীয় পর্যায়ের এখানে ধরো বি অবস্থিত, তৃতীয় পর্যায়ে হলো। তাহলে এ ও সি মৌল দুটি পর্যায় ও শ্রেণী কি হবে? এর কোন পর্যায়ে কোন শ্রেণীতে, বি এই সি কোন পর্যায়ে কোন শ্রেণীতে আছে, সেটা আমাকে বলতে হবে। তাহলে এবার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাটা আমরা দেখি। বি হচ্ছে জেড,
বিটার পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, পারমাণবিক সংখ্যা নিচে লিখলাম। এ এর পারমাণবিক সংখ্যা কত? জেড মাইনাস ওয়ান, মানে ঠিক আগের মৌলটা। তার মানে এ 17 নম্বর শ্রেণীতে আছে, 17 নম্বর শ্রেণীতে আছে, বি এর ঠিক আগে। আর সি এর পারমাণবিক সংখ্যা কত? জেড প্লাস টু, মানে এর পর একটা মৌল পরে। তাহলে এটা যদি জেড হয়, তাহলে এখানে ধরো কেউ একজন বসে আছে যে জেড প্লাস ওয়ান, তাহলে এইখানে আমার সি বসে আছে যে জেড প্লাস টু, তাই তো? তাহলে এ মৌলটার পর্যায় আর শ্রেণী কি হবে? এ মৌলটার পর্যায় হবে তৃতীয় পর্যায়, এ মৌলটার এ এর পর্যায় এটা হচ্ছে তৃতীয় পর্যায়, আর 17 নম্বর শ্রেণী, তাই তো? তৃতীয় পর্যায় আর 17 নম্বর শ্রেণী। আর সি মৌলটার কি হবে? চতুর্থ পর্যায়, চতুর্থ পর্যায় আর দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তাই তো? হয়ে গেল একটা প্রশ্নের উত্তর। বিতে কি বলেছে? এ ও সি দ্বারা গঠিত যৌগের সংকেত কি? এইটা বলার জন্য আমাকে জানতে হবে যোজ্যতা। তাহলে 17 নম্বর শ্রেণীতে যারা থাকে তাদের যোজ্যতা কত হয়? 1। কি করে? এইখানে যোজ্যতা থাকে 1, 2, 3, 4, আবার 3, 2, 1, 0, এরকম ভাবে যোজ্যতা কমে। বাইরের কক্ষে ইলেকট্রন এইখানে 1টা 2টো 3টে 4টে থাকে, এইখানে বাইরের কক্ষের ইলেকট্রন থাকে 5টা। তো 5 থেকে 5, 6, 7 যত যাবে তত আমরা 8 থেকে বিয়োগ করে যোজ্যতাটা বার করি। তাহলে এখানে যোজ্যতা 3, এখানে 2, এখানে 1, এখানে 0, কারণ ওখানে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে। তাহলে এ এর যোজ্যতা কত হবে? 1, আর সি এর যোজ্যতা কত হবে? 2। তাহলে এ এর যোজ্যতা হচ্ছে 1 আর সি এর যোজ্যতা 2, তাহলে এর সংকেত কি হবে? A2C বা CA2 হলো। বেশ, এটা কি হয়? ক্রস হয় না, এটা এদিকে যায় এটা এদিকে যায়, যেভাবে সংকেত বার করে ছোটবেলায় শিখেছো। তো এটা হলো। এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ? এদের বলতে কিন্তু এ আর সি এর কথা শুধু বলেনি, এ বি সি তিনটের কথাই বলেছে। এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ? তাহলে বিজারণ ক্ষমতার যদি ট্রেন্ড আমরা দেখতে যাই, তাহলে এখানে আমরা কি দেখবো? ভালো করে দেখো। বিজারণ ক্ষমতা আমরা কি জানি? যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বাড়ে, তাহলে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা কমবে। তাহলে যত আমরা এদিকে যাব তত বিজারণ ক্ষমতা কমবে। তাহলে আমাকে কি বলেছে? সর্বোচ্চ কার? তাহলে সি এর সর্বোচ্চ। সি অনেকটাই বাম দিকে আছে, এতগুলো গ্রুপ বাম দিকে আছে বা এতগুলো শ্রেণী বাম দিকে আছে, তো সি এর বিজারণ ক্ষমতা সর্বোচ্চ আমরা বলতে পারি। তাহলে এটার উত্তর হবে সি। আচ্ছা, এ ও সি মৌলের মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু? তাহলে ধাতু কোন দিকে থাকে? পর্যায় সারণীর বাঁ দিকে থাকে। আর অধাতু কোন দিকে থাকে? পর্যায় সারণীর ডান দিকে থাকে। তাহলে সিটা হচ্ছে, সি হবে ধাতু আর এ হবে অধাতু, তাই তো? হয়ে গেল। এই প্রশ্নগুলো কিন্তু খুবই সোজা, আমি করালাম, তোমরাও বুঝতে পারলে, খুবই সোজা। কিন্তু এই সমস্ত এত বড় কিছু একটা দেখে প্রথমে একটা রচনার মতো জিনিস থেকে ঘাবড়ে যাবে না পরীক্ষায়। এটা অ্যাটেম্প করবে, এটাতে শিওর শর্ট নাম্বার পাবে। এটার জন্য কি করতে হবে? হ্যাঁ, পর্যায় সারণীর যে ছোট 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 কনসেপ্ট গুলো আছে, শুধুমাত্র ক্লাস 10-এর নয়, 9-এরও, দেখো যোজ্যতা এখানে চলে এলো, যে ছোট ছোট কনসেপ্ট গুলো আছে সেগুলো 9 আর 10-এর বই থেকে একটু ভালো করে রিভিশন দিয়ে চলে যাবে। ব্যাস, এই ধরনের প্রশ্নে তুমি একদম পারফেক্ট অ্যান্সার করে চলে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। হলো, এইবারে আমাদের শেষ প্রশ্নটা দেখি আজকে। বলছে এ বি সি ডি এর পারমাণবিক সংখ্যা 3, 9, 11, 17। সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? মানে এদের মধ্যে কোনটা সবচেয়ে তড়িৎ ধনাত্মক আর কোনটা সবচেয়ে তড়িৎ ঋণাত্মক? হলো। আচ্ছা, এই জায়গাটা আমি একটু মুছি। তাহলে এবার ধরো 3 এর, এ হচ্ছে 3, তাহলে এটা কোথায় থাকবে? প্রথমে তাহলে এইখানে হাইড্রোজেন হিলিয়াম থাকে, এটা হচ্ছে হিলিয়াম হচ্ছে 2, তাহলে 2 এর পরবর্তী হচ্ছে 3, তার মানে এখানে এ আছে। হলো। বি হচ্ছে 9, তার মানে 4, 5, 6, 7, 8, 9, এখানে বি আছে। সি হচ্ছে 11, এখানে সি আছে 10, 11, আর ডি হচ্ছে 19, 17, সরি, এখানে ডি আছে 17। ঠিক আছে, এ বি সি ডি এইভাবে আছে। তাহলে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক বা আর সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক, আর তড়িৎ ঋণাত্মকটাই আগে দেখি।
আমরা কি জানি, তড়িৎ ঋণাত্মকতা বাম দিক থেকে যত ডান দিকে যায় তত বৃদ্ধি পায়, তাই তো? আর উপর থেকে যত নিচে নামে তত হ্রাস পায়। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে যদি বৃদ্ধি পায়, তাহলে এ আর সি এর তড়িৎ ঋণাত্মকতা কম, বি আর ডি এর তড়িৎ ঋণাত্মকতা এ আর সি এর থেকে বেশি। তাহলে এবার এই দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে ওপর থেকে নিচে নামলে হ্রাস পাচ্ছে, তার মানে বি এর সবচেয়ে বেশি, তাহলে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলটা হবে বি। হলো? আচ্ছা, সব থেকে তড়িৎ ধনাত্মক কে হবে? তার মানে এই দুটো তড়িৎ ঋণাত্মক হলে এই দুটো তড়িৎ ধনাত্মক হবে, যত তাহলে এদিকে আসবো তত তড়িৎ ধনাত্মকতা বাড়বে। তাহলে তাহলে এটার উল্টোটা হবে, তাহলে এখানেও এটার উল্টোটা হবে, যত নিচে নামবো তত তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পাবে। তাহলে এর থেকে সি এর তড়িৎ ধনাত্মকতা বেশি, তাহলে তড়িৎ ধনাত্মক মৌলটা হবে সি। এই হচ্ছে ব্যাপার, এইভাবেই কিন্তু এগুলোর উত্তর করতে হয়। খুব একটা কঠিন প্রশ্ন নয়, কিন্তু যেগুলো পড়ে এসছো বা যেগুলো শিখে এসছো বা যেগুলো পড়ে গেছো সেইগুলোকে একটু ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু এই পর্যায় সারণীটা কিন্তু কোনো খুব একটা কঠিন কোনো চ্যাপ্টার নয়। এই চ্যাপ্টার থেকে নম্বর তোলা কিন্তু যথেষ্ট সোজা। খালি জিনিসগুলোকে একটু কনসেপ্টগুলোকে, যে কনসেপ্টগুলো আমি পড়ালাম আজকে, যারা শুধুমাত্র প্রশ্নের পার্টটা স্কিপ করে দেখতে চলে এসছো তাদেরকে আমি বলবো অবশ্যই একবার ওয়ান শটের রিভিশনটা দেখে নিও, তাহলে তো তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, যাই হোক, তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের কমেন্টে জানিও যে আমরা কিভাবে আরো তোমাদেরকে সাহায্য করতে পারি, আমরা অবশ্যই করার চেষ্টা করব। যদি কোনো ডাউট থাকে এই চ্যাপ্টার রিলেটেড বা অন্য কোনো ভি চ্যাপ্টার রিলেটেড, তোমরা কমেন্টে জানাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখানেও তোমরা গিয়ে আমাদের সাথে কথা বলতে পারবে বা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে। তোমার ডাউট বা যেগুলো অসুবিধা থাকবে আমরা অবশ্যই অনলাইন মিডিয়ামে বসে যতটা ক্লিয়ার করা সম্ভব ততটা করে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে যদি ভালো লেগে থাকে। আর এই ওয়ান শটের সিরিজটা পরপর দেখতে থাকো। যারা অনেক পরে দেখছো বা পরীক্ষার ঠিক আগে আগে দেখছো, তাদের কাছে এখন পুরো প্লে লিস্টটা হয়ে গেছে। তোমাদের যে চ্যাপ্টার গুলো দরকার মনে হচ্ছে সেই চ্যাপ্টার গুলো ভালো করে দেখে নিজের মতো করে তৈরি হয়ে নাও। পরীক্ষা তোমরা ভালো দিলে তবেই কিন্তু আমাদের এই ভিডিও করা সার্থকতা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। চলো, টাটা।